বাজারে আসা ইলিশের তো কোনো দেখা পাচ্ছি না। সাধারণ যে মানুষ তারা ইলিশ মাছ কিনতে এসে ইলিশ মাছ কিনতে পারি না, কারণ এত দাম দিয়ে ইলিশ মাছ কেনা তো সম্ভব নয়। ইলিশ মাছ এবার কম, নদীতে পানি না, ইলিশ মাছ আমদানি কম। নদীতে যদি পানি হইতো তাহলে ইলিশ মাছ আমদানি হইতো। এই বছর বৃষ্টি বদল বানবন্যা কম থাকার কারণে নদীতে উৎপাদ না হয়, মাছের সংখ্যা খুবই কম। পাবদা মাছ 500 টাকা কেজি, কাতাল মাছ 450। মাছের দাম খুবই অস্বাভাবিক, মানে এটা সেটা বলে দাম কোনো না কোনো বৃদ্ধিতেই আছে, কোনোভাবেই কমে না। আমরা দেখছিলাম ইলিশের দাম চড়া কারণ নিষেধাজ্ঞা শেষ হয়েছে এবং এই নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। বাজারে অন্যান্য মাছের সরবরাহ তুলনামূলক অনেকটা কম রয়েছে। খুব স্বাভাবিকভাবে সরবরাহ কম থাকলে মাছের দাম বেড়ে যায়, আর এই দামের চাপে গৃহকর্তার ব্যাগের তলানিতে মাছের ঠাঁই হচ্ছে। এখন দুপুরে এ নিয়ে জানাবো বিস্তারিত, আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তন্ময় কুমার রায়। ওইখানকার আইডি কার্ড ছিল না, কোম্পানির উপরে একটা জরিমানা আসে, এরপরে আমাদের উপরে একটা জরিমানা আসে। কোম্পানির জরিমানাটা পে করতে লেট হয়েছে, এই জন্য আমাদের মনে করেন প্রায় 1 মাস 9 দিনের মতো জেলে থাকতে হয়েছে। মানুষজনের কাছ থেকে ধার কর্জ করে আমি প্রবাসে যাচ্ছি। যারা দালাল ধরে যায় এটা মানে তো বিপদের কোনো শেষ নাই। মধ্যস্বত্বভোগী যে রিক্রুটমেন্ট সিস্টেম, সেটাকে কি করে আসলে একটা ওয়ান স্টপ সেন্টার বা একটা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে আনা যায়, সেটা আমাদের যেমন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কিন্তু যে যাচ্ছে তারও দায়িত্ব রয়েছে। একজন মানুষ 5 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, এই 5 লক্ষ টাকার একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যাচ্ছে। এইটা কমানোটা আসলে এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই এবং অভিবাসনে একজন বাংলাদেশির গড় ব্যয় হয় 4 লাখ টাকার বেশি, আর মাসিক গড় আয় 23,000 টাকা। এতে অভিবাসন খরচের তুলনায় সময় লাগছে কমপক্ষে 1.5 বছর। রিক্রুটিং ব্যবস্থাপনায় আরও নজরদারির তাগিদ। দর্শক, এখন দুপুরের আয়োজনে নিয়েও জানাবো বিস্তারিত, তবে শুরুতেই জানাতে চাই মাছের বাজারের খবর। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম থাকলেও স্বস্তি নেই মাছের বাজারে। সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত। তবে সব থেকে চড়া ইলিশের দাম। বরিশাল, বরগুনা ও চাঁদপুরে বাজারে সংকট দেখা দিয়েছে ইলিশের। সহকর্মীদের তথ্য ছবিতে শামীমা রহমান শাম্মীর প্রতিবেদন। সাপ্তাহিক ছুটি, তাই সকাল হতেই মাছের বাজারে হাজির গৃহকর্তারা। তবে দামের চাপে ব্যাগের তলানিতে মাছ নিয়ে ফিরতে হয়েছে অনেককে। বরিশালের পোর্ট রোডের ইলিশের পাইকারি বাজার। এই বাজার যেন সাধারণের নাগালের বাইরে। আকাশ ছোঁয়া দাম ইলিশের। সরবরাহ কম থাকায় পাইকারি মাছের বাজারে 1 কেজি ওজনের প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে 95,000 টাকায়, আর 400 থেকে 600 গ্রাম ওজনের ইলিশের পাইকারি মন 42,000 টাকা। তবে এই দামের সমীকরণ মেলে না খুচরা বাজারে, সেখানে আরও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1375 থেকে 1400 টাকা। বিক্রেতারা বলছেন নদীতে মাছ না মেলায় তৈরি হয়েছে সংকট, আর ক্রেতারা বলছেন সরবরাহ বাড়লেও চড়া দামে ইলিশ কিনতে হয় তাদের। বাজারে আসা ইলিশের তো কোনো দেখা পাচ্ছি না। অন্য মাছেরও বাজারও একই অবস্থা, একেবারে পকেট খালি হয়ে যায়। মাছের বাজারে আসলে পকেট পুরোপুরি খালি। সাধারণ যে মানুষ তারা ইলিশ মাছ কিনতে এসে ইলিশ মাছ কিনতে পারি না, কারণ এত দাম দিয়ে ইলিশ মাছ কেনা তো সম্ভব নয়। 300 গ্রাম 250 গ্রাম ইলিশ মাছের কেজি 1000 টাকা। এটা সাধারণ ক্রেতার পক্ষে ক্রয় করে খাওয়া সম্ভব না। এই বছর বৃষ্টি বদল বানবন্যা কম থাকার কারণে নদীতে উৎপাদ না হয়, মাছের সংখ্যা খুবই কম। যে পরিমাণ মাছ বর্তমানে আমদানি হয়, সে পরিমাণ ঘাটতি পূরণ হয় না, অনেক ঘাটতি আছে। আর ঘাটতির কারণেই বর্তমানে দামের অনেকে বৃদ্ধি আছে। এদিকে বরগুনার খুচরা বাজার ঘুরে ইলিশের দেখা পাচ্ছেন না ক্রেতারা। বাজারে উধাও 1 কেজি ওজনের মাছ, তাই বাধ্য হয়ে ক্রেতারা 500 গ্রাম ওজনের ইলিশ কিনছেন 1300 টাকায়। ব্যবসায়ীরা বলছেন 1 সপ্তাহের ব্যবধানে মন প্রতি মাছের দাম বেড়েছে 20,000 টাকা। এদিকে সরবরাহ বেশি থাকলেও রুই ও কাতল মাছ 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 380 টাকায়। মাছের সরবরাহ খুব কম, কেজির ইলিশ মাছ 500-2500 টাকা কেজি। মাছ কম, এই জন্য মাছের দাম একটু বেশি। মাছ হইলে মাছের দাম আরো কম। ইলিশের সরবরাহ সংকট চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটেও। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়, যা অন্য সময় বিক্রি হয় 1300 থেকে 1400 টাকায়। প্রতিদিন আসে ঘুরে যায় আর কি, ইলিশের চেহারা দেখা যায়, কিন্তু সামর্থ্য আসলে কুলায় না, যেহেতু ইলিশের কেজি 2600-2700 টাকা কেজি। সাদা আছে কিন্তু সাধ্য থাকে না, মাছ কিনে খাওয়ার মতো। দামটা কম হলে সবাই কিনে খাইতে পারে। ঘাটে আপনার মাছ না থাকার কারণেই দামটা অনেকটাই বেশি। আমি একটা মাছ কিনলাম, তার মন পড়ছে 1,16,000 টাকা। এটা অন্য সময় 80,000 কিংবা 75,000 এরকম থাকবে।
এদিকে চড়া দামের কারণে চট্টগ্রামে মাছ না কিনে বাড়ি ফিরছেন অনেক ক্রেতা। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছে কেজিতে দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, আর কাতল মাছ 380 টাকা থেকে 500 টাকা, আর পাবদা মাছ বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। পাবদা মাছ 500 টাকা কেজি, কাতল মাছ 450। সমুদ্রের মাছ একদম কম পড়তেছে, একদিন পড়লে মনে করেন আবার 2 দিন পরে না, 2 দিন পড়লে আবার 4-5 দিন পরে না, এই জন্য মাছের চাহিদা একটু বেশি। দাম অবশ্যই আগের থেকে একটু বাড়তি, কারণ মাছ কম। স্বস্তি নেই ময়মনসিংহের মাছের বাজারেও। সেখানেও সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত। একদিকে খাদ্য দাম বেশি, খাদ্যের কারণে অনেক চাষিরা পুকুর ফিশারি খালি রাখছে, ফিশারি মাছ চাষ করে। মাছের বাজারের এমন লাগামহীন পরিস্থিতিতে সরকারি নজরদারি বাড়ানোর বিকল্প নেই বলছেন ক্রেতারা। শামীমা রহমান শাম্মী, এখন। এদিকে ছুটির দিনে রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মাছের দাম। সেদিক থেকে সবচেয়ে চড়া ইলিশের দাম, ফলে আমিষের চাহিদা মেটাতে দর কষাকষি করতে হচ্ছে ক্রেতাকে। আরও জানাবেন রাব্বি হোসেন। মানুষের দেহের আমিষের চাহিদা পূরণ করে থাকে মাছ। ছুটির দিনে রাজধানীর মাছের বাজারগুলোতে দেখা যায় ভিড়। দরদাম করে সাধ্যের মধ্যে মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে দাম বেশি চাওয়ায় বাজেট নিয়ে শঙ্কিত ক্রেতারা। মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা, যাদের লিমিটে কিনতাম একটু ঘোরাফেরা করে কিছু টুকটাক কিনে চলে যাওয়া, বাসায় বুঝ দেওয়া যে আজকে মাছ উঠে নাই, আজকে মাছে পাওয়া যাচ্ছে না, এইসব কথা বলা, নতুবা মানে মাছ কিনা কোনোভাবেই সম্ভব না। কথা বলার সুযোগ নাই, মানে এটা তো আসলে ফিক্স কোনো দোকান না, কিন্তু তারপরেও দাম বলে কোনো লাভ নেই। তারা যে দামে ওই দামে স্থির, তাতে কি হচ্ছে আমার কেনার পরিমাণ কমায় দিতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে দেশি, চাষের কিংবা সামুদ্রিক সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিপ্রতি 50 থেকে 100 টাকা। দেশি মাছের মধ্যে শিং 500 থেকে 550 টাকা, মলা 650 থেকে 700 টাকা, ট্যাংরা 650 থেকে 700 টাকা, কাচকি মাছ 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি কিছুটা কম থাকা পাঙ্গাস মাছের দামও বাড়তি। এদিকে বাজারে ইলিশের দাম বেশ চড়া। আকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 2200 থেকে 2400 টাকা। প্রতিদিনই দাম বাড়ায় কমছে ইলিশ কেনার সক্ষমতা, তাই বাজেট কাটছাট করে মাছের চাহিদা পূরণের চেষ্টা ক্রেতার। চিংড়ি মাছটা অ্যাফোর্ডেবল প্রাইসে নাই, যে ছোট চিংড়ি আগে যেগুলি আমরা 400-450 দিয়ে কিনতাম, এখন 700, মানে একদম আপনি যদি বাজারের শেষে যান তাও 650 কমে দিচ্ছেন। সরবরাহ কম এগুলো বলে বলে এই সমস্ত অজুহাতে ওরা দামগুলো বাড়ায় দেয়। শুক্রবার হলে প্রচণ্ড দাম বাড়ায় দেয়, কাস্টমার বেশি দেখে, কাস্টমার দেখে ওরা ডবল দাম নেয়। বিক্রেতাদের সেই পুরনো অজুহাত, মাছের সরবরাহ কম। 10-50 টাকা বেশি আছে, কিন্তু বাজারে ক্রেতা কম। কিন্তু নদীর মাছটা একটু কম, পানি বাড়লে মাছ আমদানি হইলে আবার দাম কমে যাবে। নদীতে পানি না, ইলিশ মাছ আমদানি কমে। নদীতে যদি পানি হইতো তাহলে ইলিশ মাছ আমদানি হইতো। বৈশাখ আগে বেচছে আপনার 2000-1800 টাকা বেচছে, অনেক বৈশাখেতে দাম বেশি ইলিশ মাছের। দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে মাছের দাম। এতে আমিষের চাহিদা মেটাতে হিমশিম অবস্থা নিম্নবিত্ত সহ সব শ্রেণী পেশার মানুষের। মাছের দাম নাগালে আনতে সরবরাহ বাড়ানোর পাশাপাশি বাজার তদারকির দাবি ক্রেতাদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টুঙ্গিপাড়ার মতো সারা দেশেই সমবায়ের ধারণা ছড়িয়ে দিতে বাড়াতে হবে কৃষি উৎপাদন। এর মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন হবে। দুপুরে নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। শেখ রাশেদুজ্জামানের ছবিতে আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। একদিনের ব্যক্তিগত সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় পৌঁছে শুরুতেই বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীর সঙ্গে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এই সমিতির উপদেষ্টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই পরিবারের জন্য এটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা। সভায় সমবায় সমিতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে এবং মানুষের জীবনমান উন্নয়ন হবে। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। আমরা এই সমবায়ের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে, তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেওয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে।
এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন, অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে। প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এ থেকে আবহাওয়ার পূর্বাভাস সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য মিলবে। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করার ফলে এই যোগাযোগটা, আমাদের তথ্য প্রযুক্তি যোগাযোগ আরও সহজ হয়ে গেছে, কিন্তু একটা স্যাটেলাইটের মেয়াদ থাকে 15 বছর। আমরা যেটা এখন করেছি প্রায় 10 বছর হয়ে গেছে, আমাদের কিন্তু 15 বছর আগে আরেকটা করতে হবে, নইলে এটার মেয়াদকাল শেষ হয়ে গেলে এটা চলবে না। সেটা এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। পরে আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের মাঝে কৃষি উপকরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। হাসিব বিল্লাহ, এখন গোপালগঞ্জ। রপ্তানি বাজারে পিছিয়ে পড়ছে ধানের কুঁড়া থেকে তৈরি ভোজ্য তেল। 1 বছরের ব্যবধানে রপ্তানি কমেছে $2.33 কোটি বেশি। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন খরচ বেশি হয় বিশ্ব বাজারের প্রতিযোগিতায় টিকছে না বগুড়ার রাইস ব্র্যান অয়েল। সম্প্রতি টিসিবি থেকে রাইস ব্র্যান অয়েল কেনায় কিছুটা স্বস্তি মিলগুলোতে। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। ধানের কুড়া থেকে তৈরি ভোজ্য তেল রাইস ব্র্যান অয়েল দেশের বাজারে তেমন চাহিদা না থাকলেও ভারতে রপ্তানি করে ঈর্ষণীয় সফলতা দেখায় বগুড়ার হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। 2018 থেকে 22 সাল পর্যন্ত এই 5 বছরে বগুড়া থেকে পাশের দেশ ভারতে রপ্তানি করা হয় $18,37,276.88 রাইস ব্র্যান। 2022 সালেও $3,80,00,000 ছাড়িয়ে যায় রপ্তানির পরিমাণ। পরের বছর 2023 সালে আগের বছরের তুলনায় $2,33,34,392 রপ্তানি কমে যায় এ খাতে। রাইস ব্র্যান রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর একটি বগুড়া মাল্টি অয়েল মিলস। প্রায় 7 মাস ধরে রাইস ব্র্যান ক্রুড অয়েল রপ্তানি বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা বলছেন, টন প্রতি প্রায় $1,000 উৎপাদন খরচ পড়লেও ভারতের বাজারে দাম এখন $850। তাই রপ্তানি বন্ধ রেখে নিজের ফিড মিলে ক্রুড অয়েল ব্যবহার করছেন তারা। ইন্ডিয়াতে আমাদের বাজার কমে যাওয়াতে আমাদের সেল হচ্ছে না, রপ্তানি হচ্ছে না। এই প্রক্রিয়াতে আমাদের যে অনেকগুলো ফিড মিল আছে, ফিড মিলগুলোতে আমরা ইউজ করছি। যদি এই রপ্তানি বৃদ্ধি করতে চাই, তাহলে যদি বাংলাদেশ সরকার 20% ভর্তুকি দেয়, তাহলে রপ্তানিটা বৃদ্ধি পাবে। 2012 সালে বগুড়ায় প্রথম রাইস ব্র্যান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেড। অন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরিশোধনের ব্যবস্থা না থাকলেও এই প্রতিষ্ঠানটি পরিশোধন করে বোতলজাত রাইস ব্র্যান অয়েল ভারতে রপ্তানি করত। বাজার পড়ে যাওয়ায় মজুমদার প্রোডাক্টসও রপ্তানি বন্ধ করেছে। বগুড়ায় রাইস ব্র্যান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্টস লিমিটেড রিফাইন্ড অয়েল এখন সরবরাহ করছে টিসিবিকে, যার কারণে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করলেও বিপদে পড়তে হয়নি এই প্রতিষ্ঠানটিকে। কার্ডধারীদের দেওয়ার জন্য জানুয়ারিতে 189 কোটি 60 লাখ টাকায় 1 কোটি 20 লাখ লিটার রাইস ব্র্যান অয়েল কিনতে 3 প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে টিসিবি। দেশের বাজারে এই তেলের ব্যবহার বাড়াতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। যেহেতু এটা একটা ভোজ্য তেল এবং ভালো গুণসম্পন্ন তেল, অতএব এই তেলটাকে আমরা বাজারজাত করি বা বাজারে খাই। এই জন্য টিসিবি এই তেল ওনারা আমাদের কাছ থেকে খরিদ করতেছেন, নিয়ে ওনারা গরিব মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণ করতেছেন, যার কারণে আমাদের এই পণ্যটা বাংলাদেশে বাজারজাত হওয়ার একটা সহজ উপায় হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র পাশের দেশ ভারতেই রপ্তানি হয়েছে রাইস ব্র্যান অয়েল। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যবসায়ীদের ভর্তুকি ও ভারতের পাশাপাশি অন্য দেশগুলোতেও রাইস ব্র্যান অয়েলের বাজার খোঁজার দাবি ব্যবসায়ী নেতাদের।
রাইস ব্র্যান্ডের ক্ষেত্রে এটি আসলে ইন্ডিয়াই একমাত্র আমাদের কাছ থেকে নেয়। এর বাইরে আমরা এখন পর্যন্ত অন্য বিকল্প কোনো মার্কেট আমরা এখনো খুঁজে পাই নাই। বিভিন্ন জায়গায় আমাদের এক্সপোর্ট করা সম্ভব এবং আমরা সেই পণ্যগুলো নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি খুব দ্রুতই আমাদের আরও নতুন নতুন পণ্য আমরা বগুড়া থেকে বহির্বিশ্বে রপ্তানি করার চেষ্টা আমরা আছি। ধানের তুষ তুলে ফেলার পর চালের উপরে লালচে আবরণই মূলত রাইস ব্রান। বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাইস ব্রানের নির্যাস থেকে আসে ক্রুড অয়েল। পরিশোধন করার পর পাওয়া যায় ভোজ্য তেল। অবশিষ্ট ডি অয়েলড রাইস ব্রান আবার ব্যবহার হয় পশু পাখির খাদ্য হিসেবে। সারা দেশে 17টি মিলের মধ্যে সচল 15টির মধ্যে বগুড়াতেই আছে 5টি রাইস ব্রান অয়েলের মিল। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। সরকার নির্ধারিত খরচে বাংলাদেশি কর্মীদের বিদেশে পাড়ি দেওয়াটা অনেকটা স্বপ্নের মতো, তবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে তা যেন ফিকে হয়ে যায়। পরিসংখ্যান বলছে একজন বাংলাদেশিকে বিদেশ যেতে গড়ে খরচ করতে হয় 4 লাখের বেশি টাকা, যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। আর অভিবাসন বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন রিক্রুটিং ব্যবস্থাপনায় দরকার কঠোর নজরদারি। সাজিদা রাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 42 জনের মতো ধরা খাওয়ার পরে আমাদেরকে জেলে নিছে। তো জেলে যাওয়ার কারণ হয়েছে আমাদের অবৈধতা, মানে ওইখানকার আইডি কার্ড ছিল না। তো কোম্পানির উপরে একটা জরিমানা আসে, এরপরে আমাদের উপরে একটা জরিমানা আসে। তো ওইটা একটু কোম্পানির জরিমানাটা পে করতে লেট হয়েছে, এই জন্য আমাদের মনে করেন প্রায় 1 মাস 9 দিনের মতো জেলে থাকতে হয়েছে। আমি মনে করেন 3.5 লাখ টাকার মতো। বিদেশ থেকে ফিরে আসার তিক্ত অভিজ্ঞতা এভাবেই বলছিলেন হাসান তালুকদার। কুমিল্লার দাউদকান্দির মারুকা ইউনিয়নের এই যুবক ভাগ্যবদলের আশায় ওমানে পাড়ি জমিয়েছিলেন 2017 সালে, কিন্তু 5 বছর পর দেশে ফিরে আসেন শূন্য হাতে। হাত ঘুরছে, 3 জনের হাত ঘুরে তারপরে সে সময় প্রায় 4 লাখ টাকা খরচ করে বিদেশে গেলেও পাননি কাঙ্ক্ষিত বেতনের চাকরি। যে কাজের আশায় মা, মাটি আর মাতৃভূমির টান ত্যাগ করেছিলেন, সে আশায় গুঁড়ে বালি। 75 রিয়ালে প্রায় আমি যদি ব্যাংকে পাঠাই তখনকার রেটে দেখা যাচ্ছে 17 কি 16,500 এরকম অ্যামাউন্টটা আসবে। তো আব্বুরে বলতো যে বাড়ি থেকে নিয়ে আসতে, বা উনি আব্বুরে পাঠাই দিত। তো ওইখানে আমি লস খাইছি। তার মতো অনেক অভিবাসীর ভাগ্য মিলিয়ে যায় অমানিসায়। ধার দেনা কিংবা সহায় সম্বল বিক্রি করে যে টাকা ব্যয় করে স্বপ্ন বোনেন, শেষ অবধি তা অধরাই থেকে যায়। যারা দালাল ধরে যায় এটা মানে তো বিপদের কোনো শেষ নাই, তারপরেও কষ্টতে থাকতে হয় গিয়ে আরও। দালালের মাধ্যমে গেলে সিউরিটি আছে আবার নাই। বিদেশে যাওয়ার উদ্যোগ করছি, এটা খুবই কঠিন হয়ে যায়। যদি এটা কমে আনা যায়, এই দুর্নীতিটা, সিন্ডিকেটটা, তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। মানুষজনের কাছ থেকে ধার কর্জ করে এই 3,80,000 টাকা নিয়ে আমি প্রবাসে যাচ্ছি। তো ওইখানে কষ্ট করে এইগুলো এক জায়গায় করে মানুষের ঋণ দিন শোধ করতে হবে, তারপরে হলো নিজের চিন্তা ভাবনা। আমার সম্পূর্ণ টাকাই মানুষের কাছ থেকে নেওয়া। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় সংক্রান্ত জরিপের প্রতিবেদনে দেখা যায়, একজন বাংলাদেশিকে বিদেশে পাড়ি দিতে খরচ করতে হয় 4,16,000 টাকা। বিপরীতে মাসিক গড় আয় 23,000 টাকা। অর্থাৎ খরচ করা টাকা তুলে আনতে সময় লাগে গড়ে প্রায় 17 মাসেরও বেশি। দক্ষ পুরুষ অভিবাসীদের ক্ষেত্রে এই ব্যয় 4,27,000, যাদের মাসিক আয় 29,000 টাকা। তবে অদক্ষ অভিবাসীদের ক্ষেত্রে সে ব্যয় বেড়ে দাঁড়ায় 4,77,000 টাকায়। আর গৃহকর্মীদের বিদেশ গমনের খরচ পড়ে 1,18,000 টাকা। মাসিক 16,000 টাকা বেতনে এই ব্যয় তুলতে তাদের সময় লাগে প্রায় 7 মাস। পরিসংখ্যানে আরও দেখা যায়, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগামী অভিবাসীদের খরচ সবচেয়ে বেশি, 5,74,000 টাকা। সরকার নির্ধারিত ফির তুলনায় যা প্রায় 3 লাখ টাকা বেশি। সৌদি আরবে যেতে ব্যয় 4,36,000 টাকা, নির্ধারিত ব্যয়ের চেয়ে 2.5 লাখ টাকার বেশি। সর্বোচ্চ ব্যয়ের এই তালিকায় তৃতীয় অবস্থানে মালয়েশিয়া, চতুর্থ কাতার ও পঞ্চম অবস্থানে আছে ওমান। অভিবাসন ব্যয় কমাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে G2G চুক্তি থাকলেও তা মানা হচ্ছে না। কর্মী নিয়োগ প্রক্রিয়া যেন অনেকটাই মধ্যস্বত্বভোগীদের দখলে। আর তাই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশ যেতে ব্যয় যেমন বেশি, তেমনি অভিবাসন ব্যয়ের বিপরীতে প্রবাসী আয়ের পরিমাণ অনেক কম। অভিবাসন ব্যয় বেশি হওয়ার কারণ হিসেবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সৌদি আরব থেকে বা অন্য যে কোনো দেশ থেকে এমপ্লয়মেন্ট মানে যে ভিসাটা ডিমান্ডটা আনা,
থেকে আরম্ভ করে বাংলাদেশে যে কর্মী যাবে, এখানে প্রত্যেকটা ধাপে 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 মিডলম্যান বা মধ্যস্বত্বভোগী রয়েছে। আমাদেরকে যে মধ্যস্বত্বভোগী যে রিক্রুটমেন্ট সিস্টেম, সেটাকে কী করে আসলে একটা ওয়ান স্টপ সেন্টার বা একটা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে আনা যায়, সেটা আমাদের যেমন নিশ্চিত করতে হবে। পাশাপাশি কিন্তু যে যাচ্ছে তারও দায়িত্ব রয়েছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ বলছে, অভিবাসন খরচ বৃদ্ধির অন্যতম কারণ ভিসা বাণিজ্য। দেশের বেশ কিছু রিক্রুটিং এজেন্সি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত, যাদের খপ্পরে পড়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে। যে একজন মানুষ 5 লক্ষ টাকা দিয়ে যাচ্ছে, এই 5 লক্ষ টাকার একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যাচ্ছে ভিসা কেনার জন্য। প্রচুর পরিমাণে ভিসা ট্রেডিং হচ্ছে, যে ওই দেশের কোনো এমপ্লয়ারের সাথে এই দেশের রিক্রুটিং এজেন্সির যারা সম্পৃক্ত, তারা কিন্তু ভিসাগুলা কিনছে এবং এই ভিসাগুলা কেনার কারণে তাদেরকে একটা বড় ফি দিতে হচ্ছে, এবং এইটা কমানোটা আসলে এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অভিবাসন ব্যয় কমানোর বিষয়টি আলোচনা হচ্ছে দীর্ঘদিন থেকেই, কিন্তু এই ব্যয় কমানোর উদ্যোগ আশ্বাসেই সীমাবদ্ধ। একজন মানুষ যদি বিদেশ যাবে, সে বিদেশ যাওয়ার জন্য যদি তার ভিটামাটি বিক্রি করে ফেলে, তাহলে তার লাভটা হলো, সেদিকে বিবেচনা করেই আমরা কাজ করে যাচ্ছি। আন্ডারস্ট্যান্ডিং করে কমাইতে হবে, অনেক আরও কমাইতে হবে, যাতে একজন গরিব লোক বিদেশে যাওয়ার পর তার কাজ করার পরে যাতে তার পরিবার ভরণ পোষণ করতে পারে ভালোভাবে। অভিবাসীদের শ্রমে ঘামে সচল দেশের অর্থনীতি, তাই শুধু অভিবাসন ব্যয় কমানো নয়, পুরো সেক্টরেই সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের, যেন নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি প্রেরণ ও রেমিটেন্স প্রবাহ যুগপৎ বৃদ্ধি পায়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। এই মুহূর্তে এখন দুপুরে নিচ্ছি বিরতি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। গতকাল থেকে হজ যাত্রা শুরু হয়েছে এবং গতকাল 7টি ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে গেছে এবং আজ হজ যাত্রার দ্বিতীয় দিনে 9টি ফ্লাইট সৌদিতে যাচ্ছে এবং সেখানে আছেন 3,500 যাত্রী। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হচ্ছি তার সাথে। সিফাত, আজ তো 9টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা বাংলাদেশ থেকে, এ পর্যন্ত কয়টি ফ্লাইট গেছে জানতে চাই। বর্ণা, এই পর্যন্ত 6টি ফ্লাইট বাংলাদেশ অর্থাৎ ঢাকা ছেড়ে গেছে এবং আমরা যেটি দেখেছি, এখন আমরা যেখানে আছি সেখানে ফ্লাইনাসের আরেকটি বিমান, যেটি সন্ধ্যা 7:15টায় এই বিমানটি ঢাকা ত্যাগ করবে, তার জন্য যে চেকিং কাউন্টার, তার সামনে লম্বা লাইন। আপনাকে একটু দেখাতে চাই যে এখানে এখন পর্যন্ত যে 7:15টার যেই চেকিং যে কার্যক্রম, সেটি শুরু হয়নি, কিন্তু হাজিরা আগে থেকেই তাদের যে লাগেজ এবং ব্যাগ নিয়ে তারা এখানে যে চেকিং কাউন্টার, তার সামনে ফ্লাইনাসের অপেক্ষা করছেন এবং এখান থেকে যে 420 জন যে যাত্রী তারা যাবেন আজকে ফ্লাইনাসের। এ নিয়ে আজকে 4টি ফ্লাইট, তার মধ্যে ইতিমধ্যে 2টি ফ্লাইট চলে গেছে এবং আর 2টি ফ্লাইট, তার মধ্যে এখন যেটির চেকিং শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এটি সবশেষ ফ্লাইট, অর্থাৎ সন্ধ্যা 7:15, তার আগে 4:10 ফ্লাইনাসের আরেকটি ফ্লাইট রয়েছে, যেটির চেকিং কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সকল যাত্রীরাই তাদের চেকিং এবং ইমিগ্রেশন শেষ করে চলে গেছেন এবং আজকে সব মিলিয়ে যেহেতু আরও 3টি, তার মধ্যে রাত 10টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যেটি সবশেষ আজকে বলা যায় দিনের, যদি রাত 12টা পর্যন্ত বলি, তার আগে সবশেষ ফ্লাইট। এবং এই মিলে আজকে যে 9টি ফ্লাইট, তার মধ্যে ইতিমধ্যে 3,500 থেকে 2,500-এর বেশি হজযাত্রী ঢাকা ত্যাগ করেছেন এবং বাকি যারা আছে দেখতে পাচ্ছেন তাদের যে ব্যাগ এবং যার যে কাফেলা, সে অনুযায়ী সবাই একত্রিত হয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা যাত্রা করবেন। এবং এবার যে এখন পর্যন্ত কালকে এবং আজকে মিলে মোট 13 থেকে 14টি ফ্লাইটের মধ্যে 5,000-এর উপরে যাত্রী বর্ণা ঢাকা ত্যাগ করেছেন এবং অবশিষ্ট যে যাত্রীরা রয়েছেন, এবং আমরা জানি ভিসা জটিলতায় 30,000-এর বেশি যাত্রী এখনো ভিসা পাননি। আমরা কিছুক্ষণ আগে যে হজ এজেন্সি যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে এটি কেটে যাবে, যেহেতু কাল পর্যন্ত সময় আছে, কালকের মধ্যে
সেই 30,000-এর যে যাত্রীরা রয়েছেন তাদের ভিসা জটিলতা কেটে যাবে, তারাও সময় মতো যেতে পারবেন। এবং ব্যবস্থাপনা নিয়েও কথা বলেছি যারা হাজির হয়েছেন তাদের জন্য, তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই ছিল বর্ণা আমার কাছে হজ ক্যাম্প থেকে সবশেষ। বাংলাদেশ থেকে হজ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। হজ যাত্রার আরও খবর জানাবো দর্শক। হজ ফ্লাইটের প্রথম দিনে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ সহ 5টি দেশের হজ যাত্রীরা। হজযাত্রা নির্বিঘ্ন করা ও সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে ফ্লাইট, বাস, ট্রেন সহ পুরো পরিবহন ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশটির হজ কর্তৃপক্ষ। এবারের হজ যাত্রীদের জন্য বিশেষ আকর্ষণ ফ্লাইং ট্যাক্সি। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলার বাকি এখনো 1 মাসের বেশি সময়। হজ সামনে রেখে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন বিভিন্ন দেশের মুসলিমরা। চলতি বছর দেশটির 6টি বিমানবন্দরে হজ যাত্রীদের নিয়ে নামবে 7,700 ফ্লাইট। হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রিয়াদ। বৃহস্পতিবার প্রথম হজ ফ্লাইটে সৌদি আরবে পা রাখেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার হজ যাত্রীরা। প্রথম দিন শুধু ভারত থেকেই 13টি ফ্লাইটে মদিনায় পৌঁছান প্রায় 4,500 মানুষ। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, করাচি আর মুলতান থেকে এদিন 7টি ফ্লাইটে মদিনায় পৌঁছান 2100-র বেশি হজ যাত্রী। বাংলাদেশ থেকে প্রথম দিন গেছেন 415 জন মুসল্লি। মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় এবছর হজ যাত্রীদের যাতায়াত ও পরিবহন ব্যবস্থা আরও সহজ করায় গুরুত্ব দিয়েছে সৌদি প্রশাসন। হজ যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবে 27,000-এর বেশি বাস। হজের 1 মাসে 5,000-এর বেশি যাত্রা করবে দ্রুতগতির আল হারামাইন ও আল মাশাইর ট্রেন। আল্লাহর অতিথি সেবা কর্মসূচির আওতায় এবছর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন। পরিবহন সহজ করতে যোগ হয়েছে অ্যাপের সাহায্যে ট্যাক্সি সেবার সুবিধা। উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে মক্কার বিভিন্ন হোটেলে আনা নেওয়া করা হবে হজ যাত্রীদের। সৌদিয়া গ্রুপ জানিয়েছে, পরিবহনের নতুন মাধ্যম হিসেবে এয়ার ট্যাক্সি যোগ করার কাজ এখনও চলছে। জার্মানিতে তৈরি 100টি লিলিয়াম জেট কেনা হবে। উড্ডয়ন ও অবতরণে সক্ষম ছোট এসব উড়োযান কাবাঘর সহ বিভিন্ন পবিত্র স্থানের নিকটবর্তী হোটেলে আসা যাওয়া করবে। এদিকে হজের মৌসুমে বাড়তি ভিড় ঠেকাতে হজের অনুমতিপত্র ছাড়া মক্কায় ঢুকলে জরিমানা গুনতে হবে 10,000 রিয়াল। 2 জুন থেকে 20 জুন পর্যন্ত কার্যকর হবে এ নিয়ম। চাঁদ ওঠা সাপেক্ষে আগামী 14 জুন শুরু হতে পারে পবিত্র হজ। নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন দুপুরের সময় হলো আরো একটি বিরতির। ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। মৌসুমের আগেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গু আক্রান্তের লক্ষণে এসেছে পরিবর্তন। দীর্ঘ সময় সর্দি জ্বর থাকার পর শনাক্ত হচ্ছে ডেঙ্গু, তাই চিকিৎসা নিতেও দেরি হচ্ছে। গেলবারের চেয়ে একই সময়ে হাসপাতালে রোগী ভর্তি আছেন 3 থেকে 4 গুণ। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। এপ্রিল থেকে 1 মাসের বেশি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগর জীবনে স্বস্তি হয়ে আসে বৃষ্টি। গেল 1 সপ্তাহ থেকে কম বেশি সবখানেই ঝরছে বৃষ্টি, কিন্তু নতুন শঙ্কা নগরবাসীর। বৃষ্টির জমা পানিতে জন্ম নিচ্ছে এডিস, সাথে ডেঙ্গুর প্রাদুর্ভাব, যে কারণে ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বরের সাথে অনেকেই গুলিয়ে ফেলছেন ডেঙ্গুর লক্ষণকে। দীর্ঘ সময় সর্দি কাশির সাথে জ্বর থাকলেও বোঝা যাচ্ছে না কারো কারো ডেঙ্গু। এতে হাসপাতালে যেতে বা চিকিৎসা নিতে হচ্ছে বিলম্ব। বৃষ্টি পানিতে ভিজার পরে বাসা আসার পরে একটু জ্বর অনুভব তারপর প্রাথমিক চিকিৎসা করা হয়। এভাবে 4-5 দিন কেটে যাওয়ার পরে লাস্ট আমরা 7 তারিখ যখন আমরা সকল পরীক্ষা নিরীক্ষা করে বাবারে ঢাকা এনে পরীক্ষা করার পরে দেখলাম যে আসলে বাবা ডেঙ্গু আক্রান্ত। বাড়িতে আমি 3-4 দিন ওষুধ খাইছি, কোনো অ্যান্টিবায়োটিক খাইছি, ডাক্তার দেখাই না, কমতেছে না। পরে আমি চিকিৎসা না করে ঢাকা চলে এসেছি। কয় তারিখে এসেছি? ঢাকা 7 তারিখে আসা। ঢাকা 7 তারিখে চলে আইয়া সব পরীক্ষা করে দেখি যে ডেঙ্গু।
মানে হাত টিপতে টিপতে মানে হাতটা ব্যথা হয়ে গেছে, রক্ত শুধু ফুলে গেছে এরকম অবস্থা। পরে নিচে ফার্মেসির ডাক্তার বসে সন্ধ্যার পরে ওইখানে দেখাইছি পরে পরীক্ষা দিছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেল বছর এপ্রিল ও মে মাসে যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী ছিল ৬৮ ও ৭৬ জন, সেখানে এবছর একই সময় তা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ ও ২১৫ জনে। বিশেষজ্ঞরা বলছেন গেলবারের তুলনায় এবার ডেঙ্গুর লক্ষণের ধরনেও এসেছে পরিবর্তন। তাই ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ তাদের। যে কোনো জ্বর হলে অপেক্ষা না করে, ভাইরাসের দোহাই দেওয়া অপেক্ষা না করে সরাসরি হাসপাতালে আসুন। আবারও বলি জোর দিয়ে যে এবার যে ডেঙ্গুর প্রেজেন্টেশন গত বছর যেটা দেখছি, এটা কিন্তু ক্লাসিক ডেঙ্গুর ফিচার নয়। কেউ ডায়রিয়া নিয়ে আসতেছে, কেউ নিউমোনিয়া নিয়ে আসতেছে, কেউ মাথা ব্যথা নিয়ে আসতেছে, কেউ পেটে বুকে পায়ে পানি জমে যাচ্ছে, কারোর কিডনি অক্ষয় হয়ে যাচ্ছে, কেউ জন্ডিস নিয়ে আসতেছে। সুতরাং কে কীভাবে আসবে এটা আমার মনে হয় রোগীর বিচার না করে ইমিডিয়েটলি তার উচিত হবে একজন চিকিৎসকের যে এই সম্পর্কে সচেতন তার পরামর্শ। ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আসিফ ইকবাল, এখন, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে বেড়েছে পর্যটকের উপস্থিতি। এতে বিগত কয়েক দিনের চেয়ে চাঙা স্থানীয় ব্যবসা বাণিজ্য। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। চলে যাচ্ছে তার কাছে। মন্তোষ, জানাবেন যে পর্যটকদের উপস্থিতি নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন এবং আজকে পর্যটক সমাগম কেমন রয়েছে? তন্ময়, সকাল থেকে আমরা দেখেছি ঘন্টা দুয়েকের বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে কিন্তু পর্যটকদের মাঝে স্বস্তি বিরাজ করেছে এবং আমরা দেখেছি যে এখানে সমুদ্র স্নান, ঘোড়ায় চড়া কিংবা জেট স্কিতে চড়ে গভীর সমুদ্রের দিকে ছুটে যাওয়া, এমন সব আনন্দ আয়োজনেই কিন্তু মেতেছিলেন পর্যটকরা। এবং আজকে হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে 40 থেকে 50% কক্ষ বুকিং আছে। তবে গত কয়েকদিনের যে তীব্র তাপদাহ, সেটির কারণে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু কক্সবাজারে পর্যটক সমাগম আসলে কম ছিল এবং প্রত্যাশিত পর্যটক না থাকায় কিন্তু ব্যবসা বাণিজ্য কিছুটা খরা বিরাজ করেছে। এবং আজকে যেহেতু পর্যটক সমাগম হয়েছে, গত কিছুদিন ধরে আসলে মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে এবং এই কারণে কিন্তু পরিস্থিতিটা কিছুটা ঠান্ডা রয়েছে এবং পর্যটক সমাগমও আস্তে আস্তে বেড়েছে। এবং শুক্রবার হওয়ায় আজকে কিন্তু গত কয়েকদিনের তুলনায় পর্যটক বেড়েছে। এই কারণে এখানকার যে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য রয়েছে সৈকত কেন্দ্রিক, এছাড়া যে শহরের হোটেল মোটেল জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবখানে কিন্তু পর্যটকের উপস্থিতি এবং বেচা কেনা দুটোই বেড়েছে। এই কারণে কিন্তু এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝে কিন্তু কিছুটা স্বস্তি আসলে বিরাজ করছে। এবং আমরা কিছুক্ষণ দুপুর 1টার পর থেকে মূলত যে তাপদাহ, সেটি আবারও বৃষ্টির পরে আসলে তাপদাহ শুরু হয়েছে। এ কারণে কিন্তু পর্যটকের উপস্থিতি আমরা দেখছি যে দুপুরের পর থেকে কিছুটা কমেছে এবং এই মুহূর্তে সকালের তুলনায় আসলে পর্যটক অনেকটাই কম রয়েছে সৈকতে উপস্থিতি। তবে এখানকার যে অন্যান্য দর্শনীয় স্থান, সেখানেও কিন্তু তারা আসলে ঘুরে বেড়াচ্ছেন। তন্ময়, এই ছিল সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের খবর জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। এদিকে রাঙামাটির বিনোদন কেন্দ্রে ভিড় বেড়েছে দর্শনার্থীদের। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউর জুয়েল। পর্যটন শহর রাঙামাটিতে সারা বছরই পর্যটকদের উপস্থিতি থাকে ব্যাপক হারে, কিন্তু গত কয়েকদিন ধরে যে তীব্র তাপপ্রবাহ চলছিল দেশ জুড়ে, সেই কারণে এখানকার যে পর্যটন ব্যবসায় কিছুটা খরা চলছিল পর্যটকদের অনুপস্থিতির কারণে। পর্যটকরা আসেননি। এই রাঙামাটি শহর এবং সাজেক এবং কাপ্তাই, এই তিনটি পর্যটন স্পট নিয়ে মূলত রাঙামাটি শহরের পর্যটন ব্যবসা। সেই ব্যবসার 5টি খাত রয়েছে। আমি যদি একটুখানি বলে রাখি যে আবাসিক, হোটেল, রেস্তোরাঁ, একই সঙ্গে খাবারের হোটেল, রেস্তোরাঁ রয়েছে যানবাহন, নৌপথে এবং সড়ক পথের রয়েছে এখানকার যে পর্যটন বিনোদন কেন্দ্রগুলো, এবং একই সাথে এখানকার যে পাহাড়িদের ঐতিহ্যবাহী তাঁতের যে কাপড় রয়েছে। এই 5টি খাতেই মূলত আসলে পর্যটন ব্যবসা নির্ভর করে রাঙামাটি। দৈনিক অন্তত 1 কোটি টাকার বাণিজ্য হয় এই পর্যটন কেন্দ্রিক। কয়েকদিন ধরে কিছুটা আবহাওয়ার স্বস্তি পর্যায়ে রয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে, এই কারণে পর্যটক উপস্থিতি আবারও বেড়েছে। যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটুকু কিছুটা কাটিয়ে ওঠার সেই প্রত্যাশা তারা
করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু এলাকায়। এখানে আমি সকাল থেকে দেখেছি যে প্রচুর সংখ্যক পর্যটক এখানকার উপস্থিতি রয়েছে। আমি শহরের আবাসিক হোটেল মালিক সমিতির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে কোনো কোনো হোটেলে, বিশেষ করে অধিকাংশ হোটেলে 70 থেকে 80% বুকিং রয়েছে। রাঙ্গামাটি পর্যটন ঝুলন্ত সেতু থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এরই মধ্য দিয়ে সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। দখল ও দূষণের কবলে চিত্রা নদী। 90-এর দশকের শুরুর দিকেও নদীতে স্রোত থাকলেও আজ নদীটি মৃতপ্রায়। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরিপে 63 জন দখলদার চিহ্নিত হলেও 7 বছরও নেওয়া হয়নি পদক্ষেপ। এ নিয়ে নড়াইল থেকে আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন ইমরান হোসেন। 90 দশকের শুরুর দিকেও কিন্তু নড়াইলের এই চিত্রা নদী ভরা যৌবন ছিল। তখন কিন্তু নড়াইল শহর সহ আশপাশের অন্তত 10টি বাজারের ব্যবসায়ীরা কিন্তু হাজার হাজার ব্যবসায়ী কিন্তু নদীপথেই বিভিন্ন জেলা থেকে তাদের ব্যবসায়ী পণ্য আনা নেওয়া করতো এবং নদীকেন্দ্রিক কিন্তু হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ কিন্তু তখন ছিল। 90 দশকের শেষের দিকে নড়াইলের এই চিত্রা নদীটি আস্তে আস্তে দখল হতে থাকে। নদী পাড়ে যে সকল বাসিন্দারা রয়েছে, বিশেষ করে বেসরকারি ক্লিনিক, হসপিটাল এবং রেস্তোরাঁ সহ আশপাশের যে সকল বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই তাদের বাসাবাড়ির যে বর্জ্য সেটি কিন্তু নদীতে ফেলছে এবং নদীর পানি কিন্তু দূষণ হচ্ছে। 2014-15 সালে নড়াইল নদী বাঁচাও আন্দোলনের নেতারা যখন সোচ্চার হয়, তখন কিন্তু নড়াইল জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটা জরিপ চালানো হয়। ওই জরিপে কিন্তু 63 জন দখলদার নদী পাড় দখল করে আছেন বলে উল্লেখ করা হয়। আজ থেকে 7 বছর আগে এই জরিপ কাজটি শেষ হলো, কিন্তু তারপর কিন্তু নদীর যে দখল উচ্ছেদের ব্যাপারে কিন্তু জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের কোনো তৎপরতা দেখা যায়নি। সাথে নড়াইল জেলা প্রশাসক যিনি আছেন, তিনি আজ আমাদেরকে জানিয়েছেন অচিরেই নদী দখলদারদের উচ্ছেদ করা হবে এবং নদীর সাবেক যে রূপ আছে সেই রূপ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হবে। তো এই ছিল আমার কাছে নড়াইলের চিত্রা নদী দখল ও দূষণের সর্বশেষ। টানা তাপ প্রবাহের পর মাগুরায় স্বস্তির বৃষ্টিতে আবারও সবুজ হয়ে উঠছে বিস্তীর্ণ মাঠ। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে তিল ও পাটের। এ নিয়ে আরও জানাতে মাগুরার সাজিয়ারা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপক আইচ। যাচ্ছি তার কাছে। রূপক, এবার কি পরিমাণ জমিতে তিল ও পাট আবাদ হয়েছে জানতে চাই। ধন্যবাদ বর্ণা। মাগুরা মূলত কৃষি প্রধান এলাকা এবং গত 6 মে মাগুরাতে প্রথম বৃষ্টি হয় দীর্ঘ তাপপ্রবাহের পরে, এবং এই বৃষ্টিটা মূলত আমাদের কৃষকদের জন্য অত্যন্ত স্বস্তি নিয়ে এসেছে। এবং মাগুরায় ধানের পরেই যে ফসলটি উৎপাদন হয় সেটি হলো পাট, এবং সেই সঙ্গে এই মৌসুমে তিল উৎপাদন হয় প্রচুর। তো মাগুরাতে আমাদের কৃষি বিভাগের তথ্যমতে 2755 হেক্টর জমিতে তিল উৎপাদন হয়েছে, যেটির বাজার মূল্য ভালো হয়। এবং এই বৃষ্টির কারণে তিলের মাঠে যে সমস্যাটা দেখা দিচ্ছিল গরমে, সেই সমস্যাটা অনেকটাই কেটে গেছে এবং কৃষকদের মুখে হাসি ফুটেছে। আর সেই সঙ্গে বলতে হয় মাগুরায় 35,495 হেক্টর জমিতে পাট উৎপাদন হয়, এবং এই পাট উৎপাদনের এখানে যে লক্ষ্যমাত্রা আছে 4,54,000 হেক্টর 54,000 বেল পাট এখানে উৎপাদিত হয়, যার বাজার মূল্য কমপক্ষে 500 কোটি টাকা। এবং এই পাট উৎপাদনের যেটা বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছিল সেটি হলো প্রচণ্ড তাপদাহ এবং প্রচণ্ড রোদ, এবং প্রচণ্ড রোদের কারণে পাটের জমিতে নিড়ানি দিতে পারছিল না এবং পাটের জমি মিয়ে আসছিল। সেখান থেকে আমাদের কৃষকরা এই বৃষ্টিতে বেশ স্বস্তি পেয়েছে এবং পাট উৎপাদন তারা বলছেন যে পাট উৎপাদন ভালো হবে এই বৃষ্টিটি হওয়াতে। এবং এই বৃষ্টিটির কারণে ধন্যবাদ। এই ছিল মাগুরার সাজিয়ারা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। মাগুরা থেকে রূপক আইচ যুক্ত ছিলেন আমাদের সাথে। এরই মধ্যে দিয়ে শেষ করছি এখন দুপুরের আয়োজন। তবে যাবার আগে জানাতে চাই, সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।